জামায়াতকে নিয়ে নিশ্চিত ঐক্যের পথে ইসলামী দলগুলো। নির্বাচনে জয়ী হতে চলছে মহাপ্রস্তুতি, অর্থবহ জোট হওয়ার প্রত্যাশা। গ্রেনেড হামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। আশুলিয়ার 7 জনকে হত্যা মামলার বিচার শুরুর আদেশ। হবিগঞ্জে সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ, 11 গাড়ি পুড়ে ছাই, 20 কোটি টাকার ক্ষতি দাবি। দেশে ফিরেছেন লিবিয়ায় মানব পাচারকারীদের নির্যাতনের শিকার 175 বাংলাদেশি। আনুষ্ঠানিকতা শেষে ফিরবেন পরিবারের কাছে। এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ, লাল কার্ড পেলেন মিয়ামির কোচ হ্যাভিয়ের ম্যাচেরানো। 3 ম্যাচ নিষিদ্ধের শঙ্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। নির্বাচন ঘনিয়ে আসতেই তৎপর ইসলামী রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিনের আদর্শিক বিভাজন ভুলে এক প্ল্যাটফর্মে আসার পথে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি দল। ভোট বিভক্তির শঙ্কায় ঐক্যের তৎপরতা জোরদার। চলছে সংলাপ ও সমঝোতার আলোচনা। ইসলামী শক্তি একজোট হলে পাল্টে যেতে পারে নির্বাচনী সমীকরণ। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজনৈতিক মঞ্চ। 2026 সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি যেমন দৃঢ়, তেমনি নড়েচড়ে বসেছে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিন আদর্শিক দ্বন্দ্ব আর বিভক্তির মধ্য দিয়ে চলা দলগুলো এখন এক প্ল্যাটফর্মে আসার পথে। আর সেই ঐক্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জুলাইয়ের পরিবর্তনের পর ইসলামী দলগুলো বুঝে নিয়েছে আলাদা থাকা মানেই সুযোগ হারানো। এক প্ল্যাটফর্মে না এলে ইসলামপন্থীদের ভোট বিভক্ত হয়ে যাবে। এমন শঙ্কা থেকেই শুরু হয়েছে ঐক্য গড়ার তৎপরতা। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি সবার সঙ্গে চলছে সংলাপ, বৈঠক, আলোচনার পর আলোচনা। ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানালেন, জামাত সহ দলগুলোর মধ্যে ঐক্য প্রায় নিশ্চিত। সবার মধ্যে ইতিবাচকতা কাজ করছে। আসন সমঝোতার দিকেই এগোচ্ছেন সবাই। অন্যদিকে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, মতভেদ ভুলে নতুন বাংলাদেশে ইসলামী শক্তিকে একজোট করতেই হবে, তা না হলে ভোট হারাতে হবে। এদিকে কওমি ঘরানার শীর্ষ নেতারাও চাচ্ছেন এক প্ল্যাটফর্ম। গেল 25 জুলাইয়ের বৈঠকে তারা ঐক্যমত্যে পৌঁছান, ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, আর এই জোট হবে অর্থবহ। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমানের মতে, ভোটার যাতে বিভক্ত না হয় সেজন্য এক হতে হবে। আকীদার ভিন্নতা থাকলেও একসাথে নির্বাচন করা সম্ভব বলেও জানান তিনি। সব মিলিয়ে আদর্শিক দ্বন্দ্ব ভুলে এক ঐতিহাসিক ঐক্যের দিকে এগোচ্ছে ইসলামী দলগুলো। বিএনপির আগ্রহ থাকলেও ইসলামপন্থীরা এবার নিজেদের শক্তিতে দাঁড়াতে চায়। এখন শুধু সময়ের অপেক্ষা, কিভাবে এই ঐক্য বাস্তবে রূপ নেয়। তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের উপর শুনানি চলছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে শুনানি শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার খালাসপ্রাপ্তদের রায় কিভাবে বাতিল করা যায় সেই যুক্তিতে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এরপর বুধবার এই সংক্রান্ত বিষয় শুনানি হওয়ার পর আজ শুনানির জন্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতে তারেক রহমান বাবরের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট SM শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মাসুদ। চলতি বছরের 12 জানুয়ারি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন হাইকোর্ট।
গাইবান্ধার হরিপুর চিলমারিতে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নেয় আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসীরা। ৮৮৫ কোটি টাকায় নির্মিত এই সেতু উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও জীবনযাত্রায় যুগান্তকারী পরিবর্তন আনবে, এমনটি প্রত্যাশা তাদের। উত্তরের জনপদে যুগান্তকারী যোগাযোগ উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে শুরু হলো গাইবান্ধার হরিপুর চিলমারি মাওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা। বুধবার দুপুরে সুন্দরগঞ্জের তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনের পরপরই সেতুর সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশ মুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়া হয়। এ সময় উৎসুক জনতার ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। উদ্বোধনের আগে থেকেই সেতু সংলগ্ন এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই তিস্তা পাড়ে ভিড় জমাতে থাকেন হাজারো মানুষ। কেউ পরিবারের সঙ্গে, কেউ বা দল বেঁধে আসেন জীবনের ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে, এই আনন্দে তাদের চোখে মুখে ফুটে ওঠে উচ্ছ্বাস। আমাদের উপকার হয়েছে, যাওয়া এসে উপকার, ভালো উপকার হয়। মনে করেন দূরান্ত পথ সুন্দরগঞ্জ যাইতে আমার সুবিধা হয়। এড়ে এসে এই ভোগান্তি হইতে হয়, বলি দেখা না লোকের জন্য, কখন লোকে আসে না আসে। হ্যাঁ, ব্রিজটা হয় আমাদের ভালো সুবিধা হয়েছে। এর আগে গেল ১০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সেতুটির নামকরণ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয় ১৪৯০ মিটার দীর্ঘ এই পিসি গার্ডের সেতুটি হবে মাওলানা ভাসানী সেতু, গাইবান্ধা। তখন আগে ভরা নদীতে ছিল, তখন আমরা খুব রিস্ক নিয়ে লোকেতে পারাপার হয়েছিলাম। এখন আর অত রিস্ক নিতে হবে না, এখন ব্রিজ হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজ দিয়ে চলতে পারবো। ২০১৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। নানা জটিলতা ও একাধিকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে ১১ বছর পর চালু হলো এই সেতু। এলজিইডি সূত্র জানায়, সৌদি সরকারের অর্থায়নে ও চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে সেতুটি নির্মিত হয়েছে। প্রকল্পটিতে ব্যয় হয়েছে ৮৮৫ কোটি টাকা। সগারও সুবিধা হয়েছে, সগারও উপকারও হয়েছে। এই ব্রিজ দিয়ে সবাই উলিপুর যাবে, কুড়িগ্রাম যাবে, চিলমারি যাবে। সেতুটি চালু হওয়ায় গাইবান্ধা, কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের অর্থনীতি ও জীবনযাত্রায় আসবে বড় পরিবর্তন। স্বল্প খরচে কৃষি ও শিল্প পণ্যের পরিবহন সম্ভব হবে। গড়ে উঠবে ছোট মাঝারি শিল্প কারখানা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুত গতির একটি প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ১৬ঘর এলাকায় এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়িটিতে ৪ জনই ছিলেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ২ জন নিহত হন। অন্য ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকেরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনার কারণে প্রায় ১ ঘণ্টা ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার অভিযানের পর যান চলাচল স্বাভাবিক হয়। হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি সিএনজি ফুয়েল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন আহত হয়েছে। এ সময় সিএনজি স্টেশনে থাকা একটি বাস ও ১০টি সিএনজি চালিত অটোরিকশা ভস্মীভূত হয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি সিএনজি পাম্পে সকাল ৬টার সময় একটি বাসে গ্যাস দেওয়ার সময় বিস্ফোরণ হয়। পুরো পাম্পে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পাম্পে গ্যাস নিতে আসা ১০টি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস ভস্মীভূত হয়।
এছাড়া সিএনজি পাম্পের 3 তলায় থাকা কয়েকজন কর্মী লাফ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম জামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার নিজে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান। এদিকে সোমবার থেকে স্থায়ী ক্যাম্পাস সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধেরও ঘোষণা দিয়েছেন তারা। জানা যায়, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মুট কোর্টরুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন করেন তারা। সম্প্রতি তারা আরও 2টি নতুন দাবি যুক্ত করেছেন: উপাচার্যের পদত্যাগ ও বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যানের পরিবর্তন। লিবিয়ার বেনগাজির গানফুদাল ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন 175 বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল 6:15টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। অভিবাসন নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আলামিন নয়ন জানান, লিবিয়া ফেরত ব্যক্তিদের কিছু আনুষ্ঠানিকতা চলছে। সব কার্যক্রম শেষ করে তারা বের হবেন। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রিপলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এসব বাংলাদেশি দেশে ফিরেছেন। জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের মধ্যে বেশিরভাগই লিবিয়ায় বিভিন্ন সময় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। তারা ওইখানে খাবার পানি ঠিক মতো দেয় না, দিলেও লবণ পানি দেয়। লবণ পানি খাওয়ার পরে আমরা অসুস্থ হয়ে যাই। আমাদেরকে মাসের ভিতরে একটা বারও আমাদেরকে বের করা হয় না। পরিবারের অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা। ফিরতে পারি এমনিতে পরিবার থেকে বাড়িঘর বিক্রি টিক্রি করে টাকা পয়সা দিছে, তারপর আমি ফ্লাইট করে দেশে চলে আসি। শরীরের অবস্থা বেশি ভালো ছিল না, রক্ত নষ্ট হয়ে গেছিল। ওই ইউরোপের তার হইল না, ও আমার মনে করলেন যে ওই জায়গায় পুলিশটা ধরাই দিল, নিয়ে আমার থেকে আপনার 11 লক্ষ টাকা নিছে, নিয়ে আমার পুলিশে ধরাই দিল। তারপরে আপনার পুলিশ লিবিয়ার যে গাম্বুদা জেল আছে ওই জায়গায় আমি 2 মাস জেল খাটা পরে দেশে আসলাম। মামলা করছি, সাক্ষর জন্য মামলা করছি, ওনাদের আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কারণে ওনাদের মামলা করছি। তো আমি দেশে আসা প্রায় 3.5 মাস পরে উনি আজকে দেশে আসছে। দেশে আসার পরে সিআইডির আমি জানালাম যে উনি দেশে আসতেছে। সিআইডির ওনারে অ্যারেস্ট করছে, এখন উনি ভিতরে আছে। ও আমার ইটালি পাঠাই কথা ছিল, কিন্তু ইটালি উনি আমি পাঠাই না। উনি আমার লিবিয়া থেকে ডাঙ্গি দিয়েছিল, ডাঙ্গি দিয়ে সমুদ্র পথে ধরায় সেরা পরে উনি আবার কোস্টগার্ডের কাছ থেকে উনি কিনে নিয়েছিল, নিয়ে সেরা উনি বদ্ধ করে আটকে মাইদুর করে টাকা পয়সা চাইতো। ডেলি মারতো, হাত পা বাইন্দা টাকা পয়সা চাইতো ডেলি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে শাকওয়াতকে এয়ারপোর্ট থেকে হচ্ছে যে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তার যে আরও কিছু ভিকটিম আছে যারা তার মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছে, তারাও ইতিমধ্যে ঢাকায় আছে। তারাও নতুন কিছু মামলা করার জন্য পরিকল্পনা করছে। আমরা এই মামলাটি পরিচালনার জন্য বা এই ধরনের অপরাধীদের চিহ্নিত করে দেশে ফেরত আনা বা আইনের মুখোমুখি করার জন্য ব্র্যাক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে আসলে 5 জনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো এবং 4 আগস্ট একজন সহ 7 জনকে হত্যা মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এই আদেশের ফলে মানবতাবিরোধী অপরাধের মামলায় 16 আসামির বিচার শুরু হলো। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই আদেশ দিয়েছেন। পরে আইনজীবীরা জানান, আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গেল 13 আগস্ট দিনটি ধার্য করেন ট্রাইব্যুনাল 2। ওই দিন ট্রাইব্যুনালে আসামি পক্ষের শুনানি শেষ হয়, আর শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানোর জন্য 23 আগস্টের মধ্যে এই মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে বলে জানানো হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। প্রতি মাসে যথাসময় প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির স্বাক্ষর সহ সংরক্ষণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়, অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও টাকা 1 জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটি দখলে নিতে হামলা শুরু করেছে ইসরায়েল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেতুইন ও জাবালিয়া অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। হামলায় একদিনে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 15 জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধ আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রয়েছে গাজা শহর দখলের পরিকল্পনাও। গেল বুধবার এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এই বিষয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। গাজা সিটি দখল নিশ্চিত করতে ইসরায়েলি সেনাবাহিনী 60,000 রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে 20,000 সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। 5টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। শীর্ষ নেতাদের নির্দেশের পরই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, জেতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণের বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের 60,000 অভিবাসীর অস্থায়ী সুরক্ষা বাতিলে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছেন একটি আপিল আদালত। এসব অভিবাসী মূলত হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের নাগরিক। বুধবার সান ফ্রান্সিসকো ভিত্তিক নবম মার্কিন সার্কিট কোর্ট অব আপিলস এক জরুরি স্থগিতাদেশ জারি করেন। এর ফলে নিম্ন আদালতের দেয়া আগের আদেশ কার্যকর থাকছে না। অভিবাসী অধিকার কর্মীরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের নাগরিকদের জন্য দেয়া টিপিএস বাতিল করেছে। এই রায়ের ফলে নেপালের প্রায় 7,000 নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে সরানোর সুযোগ তৈরি হলো, যাদের টিপিএস সুরক্ষা 5 আগস্ট শেষ হয়ে গেছে। হন্ডুরাসের 51,000 এবং নিকারাগুয়ার 3,000 নাগরিকের সুরক্ষা 8 সেপ্টেম্বর শেষ হবে। এরপর তারাও বহিষ্কারের আওতায় পড়বেন। আদালতের বিচারকরা লিখেছেন, 2025 সালের 31 জুলাই জেলা আদালত যে আদেশ দিয়ে অভিবাসীদের পক্ষে সুরক্ষা বাড়িয়েছিলেন, সেটি আপাতত স্থগিত থাকলো। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। চোটে আক্রান্ত লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টিগ্রেসকে 2-1 গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ঘরের মাঠ জেট স্টেডিয়ামে মিয়ামির হয়ে 2টি গোলই করেন লুইস সুয়ারেজ। তবে দুর্দান্ত জয় পেলেও মাঠের এদিন বড় ধাক্কা খেয়েছে মিয়ামি। প্রথমার্ধের শেষ দিকে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে লাল কার্ড দেখেছেন মিয়ামির কোচ হ্যাভিয়ের ম্যাচেরানো, যে কারণে ম্যাচের বাকি অংশে সাইডলাইনে থাকতে পারেননি তিনি। ভিআইপি গ্যালারিতে বসতে বাধ্য হন। ম্যাচেরানো ডাগ আউট থেকে সরে যাওয়ার পর ম্যাচের বাকি সময়ের জন্য মিয়ামির দায়িত্ব নেন সহকারী কোচ লিয়ান্দ্রো স্তিলিতানো। সাধারণ নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়ায় সেমিফাইনালে মিয়ামিকে কোচিং করাতে পারবেন না ম্যাচেরানো। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়ে যায়নি, রূপ নিয়েছে আরও জটিল আকারে। গুরুতর অভিযোগ ওঠায় শুধু 1 ম্যাচ নয়, 3 ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ম্যাচেরানো।
নিয়ম অনুযায়ী লাল কার্ড পাওয়া ম্যানেজার গ্যালারি থেকে খেলা দেখতে পারেন, তবে নির্দেশনা দেওয়ার সুযোগ নেই। কিন্তু ম্যাচের আনো দর্শক সারি থেকে চিৎকার করে নির্দেশনা দিতে থাকেন, পরে তাকে থামানো হয়। টিভি ফুটেজে দেখা যায় তিনি ফোনের সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোর সঙ্গে কথা বলছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জামায়াতকে নিয়েই নিশ্চিত ঐক্যের পথে ইসলামী দলগুলো। নির্বাচনে জয়ী হতে চলছে মহাপ্রস্তুতি, অর্থবহ জোট হওয়ার প্রত্যাশা। গ্রেনেড হামলায় তারেক বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে। আশুলিয়ার 7 জনকে হত্যা মামলার বিচার শুরুর আদেশ। হবিগঞ্জে সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ, 11 গাড়ি পুড়ে ছাই, 20 কোটি টাকার ক্ষতি দাবি। দেশে ফিরেছেন লিবিয়ায় মানব পাচারকারীদের নির্যাতনের শিকার 175 বাংলাদেশি। আনুষ্ঠানিকতা শেষে ফিরবেন পরিবারের কাছে। এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ, লাল কার্ড পেলেন মিয়ামির কোচ হ্যাভিয়ার ম্যাচেরানো, 3 ম্যাচ নিষিদ্ধের শঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।